This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সরাসরি নজর রাখবো নেপালের দিকে, কারণ এখনো পরিস্থিতি শান্ত হয়নি। নেপাল জ্বলছে বিদ্রোহের আগুনে। রাজনৈতিক পার্টি অফিসে হামলা শুরু, নেপালি কংগ্রেসের সদর দপ্তরেও হামলা, নেপালে কমিউনিস্ট পার্টির অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে অশান্ত নেপালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যাহার করে নেওয়া হয়েছে ব্যান, কিন্তু তারপরেও অশান্ত পরিস্থিতি। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীও পদত্যাগ করেছেন, তারপরেও এই মুহূর্তে এই অশান্ত ছবি দেখা যাচ্ছে। গণবিদ্রোহে জ্বলছে নেপাল, রাজনৈতিক পার্টি অফিসগুলোতে হামলা, নেপালি কংগ্রেসের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে, নেপালের কমিউনিস্ট পার্টির যে অফিস সেখানেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তরুণ প্রজন্মের বিক্ষোভে অশান্ত নেপাল, সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরেও নেপাল অশান্ত। কারফিউ অগ্রাহ্য করে বিক্ষোভ কাঠমান্ডুতে, সংসদ ভবনের একেবারে সামনেই ভিড়। নেপাল সংসদ ভবনের সামনে র্যাফ নামানো হয়েছে, সেনাও নেমেছে। সুরক্ষা অগ্রাহ্য করে সংসদ ভবনের সামনে ফের স্লোগানিংও চলছে। কাঠমান্ডু, পোখরা সহ 7 শহরে কারফিউ। বিপিন চৌবে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন কাঠমান্ডু থেকে। पुलिस उनको अरेस्ट करके ले जा रही है। खबरें ये आ रही हैं अलग अलग जगहों पर कि कई सारे ऐसे मंत्री हैं, विधायक हैं, सांसद हैं, उनके घरों को आग के हवाले, पॉलिटिकल पार्टीज के जो दफ्तर हैं उनको आग के हवाले किया जा रहा है। और तो और आक्रोश बढ़ता जा रहा है, और उस बढ़ते हुए आक्रोश की तस्वीर इस वक्त आपके सामने है। ये तस्वीर डरा रही है। राजधानी काठमांडू समेत जितने भी इलाके हैं, चाहे भैरवा की बात करिए, बुटवल की बात करिए, काठमांडू की बात करिए, इटाहरी की बात करिए, हर जगहों पर कमोबेश तस्वीर एक जैसी है। पूरे नेपाल का युवा, पूरे नेपाल के जो युवा वर्ग के साथ साथ जो लोकल नेपालीज हैं, वो ये चाहते हैं कि नेपाल इस वक्त बहुत ज्यादा गर्त की तरफ बढ़ रहा है। वजह क्या है? वजह यह है कि जो नेताओं के बच्चे हैं वो बलाई खा रहे हैं, और नेपाल का युवा सड़कों पर संघर्ष कर रहा है। उसे उसका अधिकार नहीं मिल रहा है। भ्रष्टाचार यहाँ पर चरम पर है, और जो मौजूदा सरकार है, आप जानते हैं कि 16 साल में लगभग 13 सरकारें बदल चुकी हैं, और जो भी सरकार आती है वो वादा तो करते हैं कि हम सब कुछ नेपाल में ठीक करेंगे, लेकिन सिर्फ अपने फायदे के लिए काम करती है। और इसीलिए नेपाल की सड़कों पर लोगों का भारी जमावड़ा है। लोग करप्शन को खत्म करना चाहते हैं, सरकार को बदलना चाहते हैं, और ये जमावड़ा हटने को तैयार नहीं है किसी भी परिस्थिति में। हालांकि आज तक क्या आपको लाइव नहीं कर सकते हैं? আপনারা দেখছেন কিভাবে নেপালের মানুষ, নেপালের জনতা তারা রাস্তায় নেমে এসেছেন, আর ক্রমাগত স্লোগানিং চলছে। অশান্ত পরিস্থিতি, এখনো উত্তেজনা, বিদ্রোহ, বিক্ষোভ রাস্তায় রয়েছে। র্যাপ নামানো হয়েছে, সেনা নামানো হয়েছে। সরকার বিরোধিতার, সরকার পদত্যাগ করুক, প্রধানমন্ত্রী পদত্যাগ করুক নেপালের, এমন দাবি উঠে এসেছে। সংসদ ভবনের সামনে স্লোগানিং চলছে ক্রমাগত। নিরাপত্তা রক্ষীরা তাদেরকে ঘিরে রেখেছেন। এই অশান্ত পরিস্থিতি নেপালে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা গতকালের ঘটনায় 21, আরো বাড়তে পারে, কারণ অনেকেই এখনো জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সরকার বিরোধিতায় এখন অগ্নিগর্ভ কাঠমান্ডু। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন, জানাচ্ছেন আর কি আপডেট পাওয়া যাচ্ছে সায়ন্ত, কারণ যে পরিস্থিতি নেপালে এখন রয়েছে, বিদেশ মন্ত্রক ভারতে তারাও উদ্বিগ্ন এই পরিস্থিতি নিয়ে। ঠিক কি কি তথ্য, আপডেটেড তথ্য উঠে আসছে এখন? দেখো, গতকাল যে পরিস্থিতি তৈরি হয়েছিল নেপালের রাজধানী এবং নেপালের বিভিন্ন গ্রামে গ্রামে যেভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, সেটা রাতের দিকে দেখা গিয়েছিল কিছুটা উন্নতির দিকে যাচ্ছিল, কিন্তু আজ সকাল থেকে দেখা যাচ্ছে ফের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। নেপালের কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ যে পার্টি দলীয় কার্যালয় অর্থাৎ সদর দপ্তর, সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে হচ্ছে নেপাল কংগ্রেসের যে পার্টি অফিস, সেখানে অর্থাৎ রাজনৈতিক যে দলের যে বিভিন্ন সদর দপ্তর, সেগুলো কিন্তু এখন আক্রমণের অন্যতম জায়গা হয়ে উঠেছে। একই সঙ্গে দেখা যাচ্ছে যে গতকাল আমরা কিন্তু দেখেছি যে নেপালের যে প্রধানমন্ত্রী, তার গ্রামের বাড়িও কিন্তু ছাড় পায়নি, সেখানেও ইট ছোড়া হয়েছে। অর্থাৎ একের পর এক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী পদ থেকে দাবি করা হয়েছে। সকাল থেকে কোথাও নেপাল যে প্রশাসন, তারা বুঝতে চেষ্টা করছিল যে ছাত্র যুবরা হয়তো কোথাও তাদের কথা শুনছে, কিন্তু দেখা যাচ্ছে যেভাবে সমাজ মাধ্যমে একাধিক, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ একাধিক বিষয়ে তারা নিষেধাজ্ঞা জারি করেছে, সেই নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত এবং সেটা ছাড়াও একাধিক দাবি দেওয়া কিন্তু রয়েছে ছাত্র যুবদের।
বিরোধের, সেই দাবি দেওয়া যতক্ষণ না তাদের সমাধান হচ্ছে এবং দাবি দেওয়া যতক্ষণ না এখানে একটা বিষয়, যেহেতু এই সমস্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে, এই 26টা যে অ্যাপ ব্যান করে দেওয়া হয়েছিল, নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল, সেগুলোকে প্রত্যাহার করে নেওয়ার পরেও নেপালে এই অশান্তি এখনো চলছে। এবার পুরো বিদ্রোহের আগুন, বিদ্রোহের যে জায়গা, সেটা গিয়ে পৌঁছচ্ছে সরকার বদলের জায়গায়। তাদের আর কোনো রাজনৈতিক দলের ওপরে আস্থা নেই, সেটাই কি প্রস্ফুটিত হচ্ছে না? তার কারণ একাধিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সে বাম হোক কংগ্রেস হোক, তাদের যে সদর দপ্তর সেগুলো ভাঙচুর হচ্ছে, সেগুলো আক্রমণের নিশানায় এখন। আর এই অশান্ত যে পরিস্থিতি নেপালে আপনারা দেখতে পাচ্ছেন, এই নেপালের অশান্ত পরিস্থিতি, সেখানে কোনো রাজনৈতিক দলকেই তারা বিশ্বাস করছেন না। প্রত্যেকের যে সদর দপ্তর, পার্টি অফিস, সেই পার্টি অফিসগুলো তারা হামলা চালাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি তারা করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আগেই পদত্যাগ করেছেন, কিন্তু তারপরেও পরিস্থিতির মধ্যে কোনো বদল হয়নি, কোনোভাবেই শান্ত হয়নি এই জেন জেড। তাদের নেতৃত্বেই সরকার চলুক, এমনটা দাবি উঠে আসছে। একাধিক দাবিতে মূলত সরকার বদলের তারা ডাক দিচ্ছেন। দুর্নীতি হচ্ছে, নেপোটিজম হচ্ছে, অর্থাৎ যারা ক্ষমতাবান প্রভাবশালী তাদের ছেলেমেয়েরা এই সুযোগ পাচ্ছে। তারা ফ্রি অপরচুনিটির কথা বলছেন। তাদের স্লোগান সবাইকে সুযোগ দেওয়া হোক, দুর্নীতিমুক্ত নেপাল তৈরি করা হোক। এই সমস্ত স্লোগানকে সামনে রেখেই এখন এই বিদ্রোহ নেপাল জুড়ে। एग्रेसिभ हुने काम नगर्नुहोला, किन भन्दा प्रहरी प्रशासन ऐन अनुसार कर्मचारी भइसकेको हुनाले तपाईहरु कोही पनि कुनै पनि ठाउँमा हुलुहुल गरेर नबस्नुहोस्। तपाईहरु पनि हाम्रो नेपाल जाति हो। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। বেশ কিছু আপডেট আসছে নেপালে। এই মুহূর্তে ওলি সরকারের 9 জন মন্ত্রী ইস্তফা দিয়েছে বলে জানা যাচ্ছে। উপপ্রধানমন্ত্রী সহ ইস্তফা 9 মন্ত্রীর, স্বাস্থ্য, ক্রীড়া, বন, কৃষি মন্ত্রী তারা ইস্তফা দিয়েছেন আইন এবং শক্তি মন্ত্রীও। মন্ত্রিসভা কিন্তু একে একে এবার ভাঙছে, তার কারণ ইস্তফা দিচ্ছেন একের পর এক মন্ত্রী। আইন শক্তি মন্ত্রী, কৃষি, বন, ক্রীড়া, স্বাস্থ্য 9 মন্ত্রী ইস্তফা দিয়েছেন। উপপ্রধানমন্ত্রী সহ ইস্তফা 9 জন মন্ত্রীর এই আপডেট আসছে। অর্থাৎ নেপালের পরিস্থিতির দিকে বা নজর রাখতেই হচ্ছে। পুরো মন্ত্রিসভার মধ্যে 9 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন। আগেই স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তফা দিয়েছিলেন, এবার উপপ্রধানমন্ত্রী সহ 9 জন মন্ত্রী ইস্তফা দিলেন। স্বাস্থ্য, ক্রীড়া, বন, কৃষি, আইন শক্তি মন্ত্রী ইস্তফা দিয়েছেন। তাহলে কোন দিকে যাচ্ছে পরিস্থিতি? সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, 9 জন মন্ত্রী তারা ইস্তফা দিয়েছেন, নেপালের পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে তাহলে? একদমই, দেখো নেপালের ওলি সরকারের গদি যে টলমল সেটা কিন্তু নিঃসন্দেহে বলা চলে। এবং যেভাবে 9 জন মন্ত্রী ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই ইস্তফা দিয়েছেন, উপপ্রধানমন্ত্রী ইস্তফা দিয়েছেন। অর্থাৎ পরিস্থিতি যে খুব একটা নিজেদের নিয়ন্ত্রণে নেই সেটা কিন্তু বুঝতে পারছে ওলি সরকার। আর যে কারণে কিন্তু একের পর এক মন্ত্রিসভার সদস্য তারা ইস্তফা দিচ্ছেন। স্বাভাবিকভাবেই যে বিক্ষোভ এখন আজ ছড়িয়ে পড়েছে দেশের প্রতিটি কোনায় কোনায়, সেই বিক্ষোভ কিন্তু 1 বা 2 দিনে হয়নি। ছাত্র যুবদের মধ্যে কিন্তু এই সরকারের একাধিক দুর্নীতি এবং একাধিক পক্ষপাতিত্ব নিয়ে অভিযোগ ছিল। সেই আগুন জ্বলছিল তাদের মনের মধ্যে, যেটা কিন্তু বেরিয়ে এসেছে এই সমাজ মাধ্যমের একাধিক সাইট ব্যান করে দেওয়ায়। এবং স্বাভাবিকভাবেই এটা বলা চলে যে প্রশাসনের নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে গোটা ছাত্র যুব সমাজ, যে কারণে তারা রাস্তায় নেমে এসেছে। একের পর এক গুলি চলছে, কাঁদানে গ্যাস ছোড়া হচ্ছে, গোটা দেশ জুড়ে অশান্ত। কিন্তু তারপরেও তারা কিন্তু নিজেদের যে চরিত্র তার কিন্তু সেখানে পিছিয়ে আসছে না। তারা যে ডিটারমাইন্ড যে তারা এই সরকারকে উৎখাত করবে, সেই সিদ্ধান্তই তারা কিন্তু সেই উৎখাতের দিকেই কি এবার যাচ্ছে, এই প্রশ্নগুলো থাকছে। কারণ একে একে 9 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন মন্ত্রিসভা থেকে। আর বেলা যত গড়াচ্ছে অগ্নিগর্ভ হয়ে উঠছে নেপাল। নেপালে একের পর এক রাজপথে আগুনের ছবি দেখা যাচ্ছে। বেশিরভাগ রাস্তায় দখল নিয়েছে বিদ্রোহীরা। সিজার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন কিসের আজ পাওয়া যাচ্ছে সিজার। কারণ কিছু মাস আগেই রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে রাস্তায় নেমেছিলেন মানুষ। বিদ্রোহের আগুন ধিকি ধিকি করে জ্বলছিল, সেই জায়গায় কি ক্রমাগত যাচ্ছে তাহলে? দেখো, নেপালের যে বর্তমান যে অবস্থা, যে অস্থিরতা এবং বলা যেতে পারে যে পালাবদলের একটা স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তার পেছনে গত বেশ কয়েক বছরের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু দায়ী।
একদিকে যেমন প্রচণ্ড পরিমাণ করাপশনের অভিযোগ, সেখানে এই কেপিএস ওলি ইউএমএল অর্থাৎ ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি, যেটাকে বলা হয় নেপালের বুকে তথাকথিত উদারনৈতিক বামপন্থী দল, সেই দলের নেতৃত্বে এই মুহূর্তে নেপালে সরকার চলছে। কিন্তু সেই সরকারের একদিকে যেমন কূটনৈতিকভাবে তারা অনেক বেশি চীনের সঙ্গে অনেক বেশি তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারা মেনটেন করে, অন্যদিকে তাদের দলের মধ্যে গত কয়েক বছরে যে পরিমাণ যে তাদের দুর্নীতি, সেই দুর্নীতি কিন্তু গত কয়েক বছরে মানুষকে অত্যন্ত ক্ষুব্ধ করে তুলেছে। এবং সেই সঙ্গে সঙ্গে যেটা নেপালের বর্তমান অবস্থানে যে জেনজিকে সামনে রেখে যে আন্দোলন, এই জেনজির সামনে রেখে আন্দোলনের পেছনে কিন্তু এই আন্দোলনের ক্ষেত্রে দেখা যাচ্ছে নেপালের শিক্ষিত অর্থাৎ ইন্টেলিজেন্সিয়া যেটাকে বলা হয়, নেপালের সমাজের প্রথম সারির বিদ্বজন থেকে শুরু করে শিক্ষিত মধ্যবিত্ত, তারা কিন্তু এই আন্দোলনের পেছন থেকে সম্পূর্ণ রূপে সাপোর্ট করছেন। তার সবথেকে বড় কারণ হচ্ছে এই দুর্নীতির প্রতিবাদ করা, এই স্বজন পোষণের প্রতিবাদ করায় গত কয়েক বছরে ওলি সরকার মানুষের কণ্ঠরোধ করার একের পর এক চেষ্টা চালিয়েছে। সেই কণ্ঠরোধ করার একটা ব্যক্তিগতভাবে আমি একটা উদাহরণ জানি। আমারই এক বন্ধু রয়েছেন দিলভূষণ পাঠক, তিনি নেপালের সংবাদ মাধ্যমের অন্যতম প্রথম সারির ব্যক্তি হিসেবে পরিচিত। গত কয়েক বছর ধরে তিনি ক্রমাগত প্রথম সারির নেপালি দৈনিকে এই সরকারের বিরোধিতা করেছিলেন, এই সরকারের দুর্নীতির বিরোধিতা করেছিলেন এবং সেইখানে দাঁড়িয়ে তাকে গ্রেপ্তারির মুখোমুখি হতে হয়। এটা খালি দিলভূষণ পাঠক একজন ব্যক্তি নয়, দিলভূষণ পাঠকের পাশাপাশি এইরকম নেপালের যে তথাকথিত ছবি আমরা দেখতে পাচ্ছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে সমাজ মাধ্যমের ব্যানকে নিয়ে এই আন্দোলন কোথাও স্পার্ক করলো, অর্থাৎ বারুদে আগুন জ্বললো, সেই আগুনটা কিন্তু এই মুহূর্তে আর নিয়ন্ত্রণে নেই। কারণ তার সব থেকে বড় কারণ হচ্ছে কারণ এই আন্দোলনের ব্যাপ্তিটা এই সরকারের বিরুদ্ধে, সরকারের দুর্নীতির বিরুদ্ধে, সরকারের কণ্ঠরোধের প্রয়াসের বিরুদ্ধে। আর সেই জায়গাতে দাঁড়িয়েই এই সমাজ মাধ্যমের ওপর এই ব্যান প্রত্যাহার করবার পরও কিন্তু মানুষ পিছিয়ে আসছে না। তারা মনে করছেন এই সরকারকে ফেলে দেওয়ার এই যে ইউএমএল ইউনাইটেড মার্কসিস্ট লেনিনিস্ট পার্টি, এই পার্টি এবং তাদের যে যারা সমর্থক যে দলগুলো রয়েছে তাদেরকে উৎখাত করার এটাই হচ্ছে সব থেকে বড় সুযোগ এবং সেই সুযোগকেই কাজে লাগানো হচ্ছে। এবং যার ফল তুমি যদি দেখো যে মধেশ, যে দুটো প্রদেশ থেকে সব থেকে বেশি বিক্ষোভের খবর আছে, 3-4টে এলাকা থেকে, একদিকে রয়েছে মধেশ যেটা হচ্ছে ভারতের বিহার এবং উত্তরপ্রদেশ সংলগ্ন যে এলাকাটা সমতল ভূমি, সেই এলাকাটা চিরকালই নেপালের রাজনীতিতে অনেকাংশে অবহেলিত থাকে। কারণ নেপাল রাজনীতির মূল জায়গাটা হচ্ছে অনেকটা বেশি কিন্তু পাহাড় সংলগ্ন যে এলাকা বা সেখানকার পরিস্থিতির একটা প্রেক্ষাপট আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন সিজার, যে ঠিক কত বছর ধরে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যা বলা যায় স্ফুলিঙ্গ কাল জ্বলে উঠেছে একটা সিদ্ধান্তের পরে, যেটা গোটা দেশে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমাদের সঙ্গে কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন, তার কাছ থেকে একটু প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় জানতে চাইবো। কারণ কর্নেল চৌধুরী, একেবারে ওপেন বর্ডার আমরা শেয়ার করি দুই দেশ, সেই জায়গায় দাঁড়িয়ে নেপালের এই অশান্ত পরিস্থিতি নিরাপত্তার দিক থেকে, আমাদের দেশের সুরক্ষার দিক থেকে খুব উদ্বেগের জায়গা তৈরি হয়। আম নাগরিক হিসেবে অন্তত মনে হচ্ছে কি করণীয়, কিভাবে এটাকে এই ফিল্টার করা যায় বা এটাকে আটকানো যায়, আমাদের দেশের সুরক্ষার দিক থেকে একটা বাঁধ তৈরি করা যায়? দেখুন, নেপালের সঙ্গে ভারতবর্ষ 1751 কিলোমিটার ইন্টারন্যাশনাল বর্ডার আছে এবং উত্তরপ্রদেশ, বিহার এবং পশ্চিমবাংলা বহু জায়গায় এন্ট্রি এক্সিট পয়েন্ট আছে। প্রথমেই যখন এখন এই অবস্থান হয়েছে এবং আমরা বিশেষ করে পশ্চিমবাংলায় যেহেতু আছি তার কথা বলাটাই উচিত, এবং পানি ট্যাঙ্কি এরিয়ায় এই জায়গাটা কিন্তু কমপ্লিটলি এসএসবি গার্ড করে। এখন এন্ট্রি এক্সিট আরো কঠোরতম চেকিং করা উচিত এবং কমপ্লিট 1751 কিলোমিটারে যেখানে এন্ট্রি এক্সিট হচ্ছে, কারণ কোনোটাতেই ভিসা লাগে না। এবং আমরা জানি যে বিহারে কিছুদিন আগে একটা খবর এসেছিল 3 জন লস্করে তৈবার জঙ্গি অলরেডি ঢুকেছিল এবং ঢুকে বসে আছে, আরো কতজন আছে আমরা জানি না, কারণ ভিসা রেজিম ওখানে নেই। এন্ট্রি এক্সিট অনেক রিল্যাক্স, যে ইচ্ছে আসতে পারে। তবে তার থেকে বড় প্রশ্ন হচ্ছে টেমপ্লেটটা এক, যেটাই আমরা বাংলাদেশে 5ই আগস্ট 2024 দেখেছি, সেটাই সোমবারে গতকাল আমরা নেপালে দেখলাম। আমরা হয়তো টিভিতে অথবা সামনে আলোচনা করছি যে এই অভ্যুত্থান যেটা ওখানে नाराजगी बढ़ती जा रही है। नहीं, बिल्कुल सही, बिल्कुल सही, जो आप कहेंगे, जो आप कहेंगे, जो आप कहेंगे, जो आप कहेंगे, ठीक है, ठीक है,
तो अब आप देख सकते हैं लोग थोड़ा सा उग्र भी हो रहे हैं और थोड़ा सा खतरा भी है इस बीच, क्योंकि आंदोलित लोग कुछ नहीं समझ रहे हैं कि वो क्या बोल रहे हैं, कैसे बोल रहे हैं, और आक्रोश बढ़ता जा रहा है। टायरों में आग लगाया जा रहा है और यहां देखिए हालात खराब होना शुरू हो गया है। आप लोग कुछ कहना चाहते हैं, अपनी बात रखना चाहते हैं? एकदम। क्या कहना चाहते हैं? यो हाम्रो नेपालको कानुन पनि ठिक छैन। हाम्रो स्कुल ड्रेसमा विद्यार्थीको हत्या भएको छ। हाम्रो पुलिस प्रशासन पनि ठिक छैन। पुलिस प्रशासनले पनि पहिला आधाले उनीहरूले नै हो हटाना सबसे बड़का मुद्दा है नेपाल में भ्रष्टाचार। और এই মুহূর্তে দেখতেও পাচ্ছেন সেই ছবি। আমরা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম। কর্নেল চৌধুরী, আপনি খানিকটা শুনতে পাচ্ছিলেন, আমরা আরো কিছু প্রতিক্রিয়া আসছে, একটু শুনবো। भ्रष्टाचार के विरुद्ध नहीं, ये शासन व्यवस्था को फाल के व्यवस्था के विरुद्ध है। और देखिए अब आक्रोश बढ़ता जा रहा है, लोग आग लगा रहे हैं और सामने पुलिसकर्मी यहां पर खड़े हैं। कल भी हालात ऐसे ही थे और हालात बिगड़ते जा रहे हैं। एक बार फिर से हमें चौराहे की तस्वीर दिखा रहे हैं, पुलिस के डिप्लॉयमेंट दिखाते हैं, लोगों का आक्रोश दिखाते हैं और कैसे संसद भवन की तरफ जाने वाले रास्ते को पुलिस ने रोका हुआ है, वो भी हम आपको एक बार दिखाने की कोशिश कर रहे हैं। ये नेपाल का वो युवा है जो एक बार आक्रोशित होकर संसद भवन से ठीक पहले वाली रेड लाइट पर आक्रोशित होकर इकट्ठा हुआ है और इनको रोकने के लिए इस तरह के पुलिसिया इंतजाम, इधर आइए, इस तरह के पुलिस के इंतजाम आपको यहां पर नजर आएंगे। चेतन आगे बढ़ते आइए। इस तरह से पुलिस ने यहां पर घेरेबंदी की हुई है। संसद की तरफ यह रास्ता जाता है, संसद की तरफ इस भीड़ को जाने से रोकना चाहते हैं और इस तरह से लोग प्रोटेस्ट कर रहे हैं। कल ये तस्वीरें उन लोग की है, ठीक है, लोग नाराज हैं, लोगों की नाराजगी है और आप समझ सकते हैं कि इस तरह से लोग प्रोटेस्ट कर रहे हैं, अपनी बात रख रहे हैं। पुलिस ने इनको रोकने के लिए ये इंतजाम, यहां से वहां तक की एक बार तस्वीर दिखाइए जरा, इस तरह से इंतजाम कर रखा है। जो फ्लाईओवर से, जो फुट ओवर ब्रिजेस है, वहां पर लोग चढ़े हुए हैं, अपना आक्रोश व्यक्त कर रहे हैं। और तो और सड़क पर, चौक पर, चौराहों पर, जगह जगह पर प्रोटेस्ट हो रहा है, आग लगाकर अपना विरोध दर्ज करा रहा है। और देखिए टायरों में आग लगा दी गई है। तो ये स्थिति है, वहां पर आपको काला धुआं उठता हुआ नजर आएगा। भीड़ बढ़ती जा रही है। पुलिस के सामने मुसीबत यह है कि कल जैसे हालात को टाला जाए और हालात बेकाबू होते जा रहे हैं और इन बेकाबू हालात के बीच में यहां पर युवाओं का जो जमावड़ा है वो भी बढ़ता जा रहा है। लेकिन यह आगजनी अच्छा संकेत नहीं है। वहां भी हमें देखिए, वहां संसद भवन के पास भी हमें धुआं उठता हुआ नजर आ रहा है। वहां वो सामने देखिए, सामने सफेद रंग का आपको धुआं उठता हुआ नजर आएगा, वो संसद भवन के पास की तस्वीर है। इसके अलावा ये संसद भवन के ठीक सामने की रेड लाइट है, यहां पर आग लगा दी गई है। और इस तरफ से जरा चेतन थोड़ा अपने आप को थोड़ा संभाल कर, हिफाजत के साथ कैमरा इक्विपमेंट्स को बचाकर इस वक्त रिपोर्ट करना है। और ये देखिए आग लगा दी गई है। अब संसद भवन के पास एक बार फिर से स्थितियां खराब हो रही हैं, टायरों में आग लगा दिया गया है और हालात खराब होते जा रहे हैं। एक एम्बुलेंस को बुलाया गया है, यहां पर लोग चोटिल भी हो रहे हैं, घायल भी हो रहे हैं। ऐसे लोगों को बचाने के लिए, पहुंचाने के लिए अस्पताल, इस तरह की व्यवस्था का सहारा लिया जा रहा है। लेकिन अब जो तस्वीर बदल रही है वो तस्वीर यह है कि सुबह से जो आंदोलन शांतिपूर्वक चल रहा था, वो आंदोलन की तस्वीर अब बदल गई है। अब लोग उग्र हो रहे हैं। सड़कों पर ये ईंट और पत्थर देख सकते हैं, सामने टायरों में आग देख सकते हैं। और इस बीच नेपाल का युवा जो है वो सड़कों पर आ गया है और सरकार को हटाने की मांग कर रहा है, चुनाव को कराने की मांग कर रहा है, प्रधानमंत्री को हटाने की बात कर रहा है, क्योंकि वो चाहता है कि नेपाल की व्यवस्था को बदला जाए। मौजूदा व्यवस्था से नेपाल की जनता बहुत ज्यादा नाराज है और ये जलते हुए टायर, उड़ता हुआ काला धुआं, लोगों का आक्रोश, पुलिस की मौजूदगी बहुत कुछ बयान कर रहा है। लोग चाहते हैं कि सरकार में बदलाव हो, लोग चाहते हैं कि नेपाल में भ्रष्टाचार खत्म हो जाए, लोग चाहते हैं कि नेताओं के बच्चे सिर्फ टीम नाम बदली, आम नेपाली को अधिकार मिले। और उसी को लेकर नेपाल के लोग सड़कों पर जमा है और इस बीच जगह जगह इसी तरह की आगजनी की जा रही है, पत्थरबाजी की जा रही है और अपना विरोध दर्ज कराने की कोशिश की जा रही है। कैमरा पर्सन चेतन के साथ विपिन चौबे, TV9 भारतवर्ष, काठमांडू। কর্নেল চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, কি বলবেন এই মুহূর্তে? আমাদের প্রতিনিধিরা একেবারে জীবন বাজি রেখেছে, কারণ এইরকমই পরিস্থিতি নেপাল জুড়ে। কি মনে হচ্ছে এটা কতটা আমাদের সুরক্ষার দিক থেকে কতটা চ্যালেঞ্জের, কি কি করা হতে পারে, কি কি করণীয়?
যেমন আমরা দেখলাম, আমি যেহেতু গোর্খালি জানি, ওদের ল্যাঙ্গুয়েজের সঙ্গে ওয়াকিবহল, এবং এই যে ছাত্র অভ্যুত্থান যেটা হচ্ছে, একইভাবে আমরা 5ই অগস্ট 2024 বাংলাদেশে দেখেছি, যেখানে তক্তা পলাট হলো, এবং তাদের মেন লক্ষ্য ছিল ভারতবর্ষকে অশান্ত করা, ভাঙা, সেই টেমপ্লেট। আমরা সেটা প্রত্যেক দিনই আমরা নজরে আছে এবং দেখতে পাচ্ছি, ভারত সেটা নজরে রাখছে। একইভাবে নেপালে কিন্তু এই জিনিসটা তো হঠাৎ সোমবার দিন হয়নি, এটা বেশ অনেক দিন ধরে কেউ না কেন কোনো শক্তি, একটা বড় শক্তি এটার পেছনে ইন্ধন যোগাচ্ছে। তাই অভ্যুত্থান নিশ্চিতভাবে যে রিজন যেটা ওরা বলছে, করাপশন, এই যে সোশ্যাল মিডিয়া ব্যান করে দিয়েছে, এবং কোথাও না কোথাও একটা এই বড় অভ্যুত্থান যেটা ছাত্র অভ্যুত্থান হলো, কোথাও না কোথাও একটা পৃথিবী নিশ্চিতভাবে একটা জায়গা থেকে আছে। তবে রিসোর্সেস না হলে এত বড় একটা গণ অভ্যুত্থান ইম্পসিবল হয় না। আপনার মনে হচ্ছে যে অবশ্যই এর পেছনে কারোর হাত আছে, না হলে এইভাবে সংগঠিত করা যায় না কোনো আন্দোলন, কোনো বিদ্রোহকে এতটা আক্রমণের রূপে দেখা যেতে পারে না।